আমরা এসএসসি হায়ার ম্যাথ অধ্যায় ২ এর এমসিকিউ আজকে একটু আ দেখব যে কি কোন এমসিকিউ অধ্যায় ২ থেকে আমাদের বোর্ড পরীক্ষায় এবং বিভিন্ন পরীক্ষা আসতে পারে। তো হায়ার ম্যাথের আগেই বলে রাখি অধ্যায় ২ চ্যাপ্টারটা হচ্ছে একটা ক্রুশিয়াল ভেরি ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারে অনেকগুলো নৈবেত্তিক আছে। এবং অনেকগুলো নিয়মও আছে। শুধু নৈবেত্তিক না, অনেকগুলো নিয়মও আছে। আগে নিয়মগুলো বলি। কি নিয়ম এই চ্যাপ্টারে আমরা পেয়েছি? ১ নম্বরে এই চ্যাপ্টারে আমরা ১ম ফার্স্ট যে নিয়মটা পেয়েছি, সেই নিয়মটা হচ্ছে যে একটা আ রাশিকে আরেকটা রাশি দ্বারা ভাগ করে যে ভাগ 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 করে ভাগফল আর ভাগশেষ নির্ণয় করা হয়, সে ভাগ না করেও ভাগশেষ নির্ণয় করা যায়। তাকে হচ্ছে ভাগশেষ উপপাদ্য। অর্থাৎ ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা কি করেছি? একটা রাশির তোমার হচ্ছে ভাগশেষ বের করেছি। আ এ ভাগশেষ বের করেছি। এই ১ম কাজ হচ্ছে। আর ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা আরো কাজ করেছি যে উৎপাদকে বিশ্লেষণ করেছি। অর্থাৎ কোন মানের জন্য অ্যা আ উৎপাদক উৎপাদক বিশ্লেষণ করেছি। অর্থাৎ কোন মানের জন্য একটা রাশি তোমার হচ্ছে কি বলে 0 হবে। চলকের কোন মানের জন্য। আর সেই মানটাই কিন্তু ভাগশেষ হিসাবে ধরে আমরা উৎপাদক করেছি। উৎপাদক করতে বলা যায়, ভাগশেষ বের করা যায়। এই টাইপগুলো আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করলাম ১ম কথা। ভাগশেষ বের করলাম। এরপরে কি ২ নম্বর টপিকে আমরা যাই। ২ নম্বর টপিক হচ্ছে এই উৎপাদক বিশ্লেষণ কিন্তু ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এবং ভাগশেষ নির্ণয়ও ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। তারপর অজানা রাশির মান বের করা এটাও কিন্তু ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। যেমন কে এর মান কত? কে এর মান কত? সেই জিনিসটা আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে শিখেছিলাম। এরপরে আমরা হচ্ছে সরল করেছি। সরল কি? ওই যে ভগ্নাংশের সরল। ভগ্নাংশের সরলগুলো আমরা করেছি। সেখানে একটা কাজ করেছি যে চক্রক্রমিক রাশি চক্রক্রমিক সরল করার ক্ষেত্রে আমরা ১ম এ চক্রক্রমিকের নিয়ম অনুসারে উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম। চক্রক্রমিকের নিয়ম অনুসারে। চক্রক্রমিক বলতে কি? চক্রক্রমিক বলতে হচ্ছে যে যেমন a মাইনাস b, b মাইনাস c মানে চক্রাকারে থাকবে। ঠিক আছে? অথবা আমরা চক্রক্রমিক রাশি কাকে বলে সেই জিনিসটাও শিখেছিলাম। যে রাশিকে তোমার ১ম চলকের স্থলে ২য় চলক, ২য় চলকের স্থলে ৩য় চলক এবং ৩য় চলকের স্থলে ২য় চলক পরিবর্তন করার পরেও রাশির মানের করে পরিবর্তন না হয়, সেখানে চক্রক্রমিক রাশিটার কথাটা চলে আসছিল। কিন্তু সরলের ক্ষেত্রে আমরা চক্রক্রমিক রাশির ব্যবহার করেছিলাম। এরপরে আছে কিছু অঙ্ক সূত্র দিয়ে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এরকম কিছু অঙ্ক ছিল। এরপরে আমরা প্রতিসম রাশিও শিখেছিলাম। প্রতিসম রাশি। প্রতিসম রাশি কি? প্রতিসম রাশি হচ্ছে যেকোনো ২ টি চলকের স্তর পরিবর্তন। চক্রক্রমিক রাশির ক্ষেত্রে হচ্ছে যেকোনো চলক, প্রতিসম রাশির ক্ষেত্রে যেকোনো ২ টি। চক্রক্রমিকের ক্ষেত্রে কিন্তু যেকোনো ২ টি বলে নাই। চক্রক্রমিক ক্ষেত্রে ১ম, ২য় হতে পারবে। ১ম হবে ২য়, ২য় হবে ৩য়, আবার ৩য় হবে ১ম। এই নিয়ম কিন্তু আর চেঞ্জ করা যাবে না চক্রক্রমিকের ক্ষেত্রে। ১ম কে ২য় বানাতে হবে, ২য় কে ৩য় বানাতে হবে এবং ৩য় কে ১ম বানাতে হবে। কিন্তু প্রতিসম রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে যে এখানে যেকোনো ২ টি, যেকোনো ২ টি চলক, যেকোনো ২ টি চলক। বলে নাই যে ১ম কে ২য় বানাতে হবে বা আ ১ম কে আ ২য় ছাড়া অন্য কিছু বানানো যাবে না। এখানে যেকোনো ২ টি। তার মানে তুমি ১ম কে ২য় বানাতে পারো, আবার ৩য় কে ১ম মানে যেকোনো ২ টি নিয়েই কাজ করতে হবে। যদি তুমি ১ম কে ৩য় বানাও, ১ম কে তুমি বানাইলা ৩য়, ঠিক আছে? ৩য় চলকে পরিবর্তন করলা আরকি। ১ম চলককে ৩য় চলকে পরিবর্তন করলা। আবার ৩য় কে ১ম চলকে পরিণত করবা। ৩য় কে ১ম অর্থাৎ এই দুটোই পরিবর্তন হলো। এই হলো এক 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 ধাপ শেষ। আবার কি করবা? এই একটা কাজ শেষ হলে আবার কি? আবার হচ্ছে ১ম কে ২য়, ২য় কে ১ম। এই আরেক ধাপ শেষ। আবার কি করবা? আবার ২য় কে ৩য় এবং ৩য় কে ২য়। এই আরেক ধাপ শেষ। অর্থাৎ এরকম ৩ টা ধাপ করে যদি পরিবর্তন না হয়, তাহলে দেখো এখানে কিন্তু প্রতিসম একটা ভেজাল। কেমন? ৩ বার করতে হচ্ছে। এখানে কিন্তু একবার করলেই হবে। ১ম কে ২য়, ২য় কে ৩য়, ৩য় কে ১ম একবার করলেই হবে। কিন্তু এখানে কিন্তু একবার করলে হবে না। এখানে প্রতিসমর ক্ষেত্রে এখানে ৩ বার করতে হবে। প্রতিসমর ক্ষেত্রে এখানে
তোমার ৩ বার করতে হবে। মাথায় কিন্তু রাখবেন। কথা বোঝা গেছে? প্রতিসমের ক্ষেত্রে কিন্তু আমরা ৩ বার করব। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। প্রতিসমের ক্ষেত্রে আমরা ৩ বার করব এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা করব কি আ এই এই একবারই করলেই হবে। একবার কি? একবারে ১ম এর জায়গায় ২য়, ২য় জায়গায় ৩য়, ৩য় জায়গায় ১ম করে যদি মানের পরিবর্তন না হয় তাহলে চক্রক্রমিক রাশি। কিন্তু প্রতিসমের ক্ষেত্রে যেকোনো ২ টি চলক, যেকোনো ২ টি চলক পরিবর্তন। তার মানে একবার পরিবর্তন করলা। সাপোজ তুমি একবার পরিবর্তন করেছ। মানের পরিবর্তন হয়নি। তখন তুমি আরো একবারে যাবা। কিন্তু যখন ১ম বারই পরিবর্তন করে দেখো মানের পরিবর্তন হয়ে গেছে, তার মানে আরেকবার আর ২ বার দেখার তোমার কোনো দরকার কিন্তু নেই। কারণ ১ম এর ক্ষেত্রেই তুমি পেয়ে গেছো যে ১ম এ ৩য়, ৩য় তে ১ম করার পরে মানের কোনো পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ মান আগের মান নেই। এখন আরেকটা কথা কি? আরেকটা কথা হচ্ছে যে গিয়ে অনেকে প্রশ্ন করতে পারে, "স্যার আপনি ১ম এ ৩য় করেন আগে। আমি ১ম ২য় করব। এইটা আমি আগে করব।" কোন সমস্যা নাই। এই ৩ টার যেকোনো একটা আগে আরম্ভ করতে পারবা। এখানে কোনো ব্যাপার না। এই ৩ টের ভিতরে তুমি যেকোনো একটা আগে আরম্ভ করতে পারবা। তুমি এইটাও আগে আরম্ভ করতে পারবা বা এটাও আগে আরম্ভ করতে পারবা। কিন্তু ৩ টাই করতে হবে। একটা অঙ্কের মধ্যে একটা রাশি প্রতিসম রাশি কিনা, এজন্য ৩ বারই একে এই ৩ টে উপায় একে অবলম্বন করতে হবে। তো ৩ টে উপায় যদি সে ৩ টে উপায় অতিক্রম করে এবং ৩ টা অতিক্রম করে আসতে পারে। অর্থাৎ ৩ বারই যদি সে তোমার কি হয়? মানের করে পরিবর্তন না হয় তাহলেই তাকে প্রতিসম রাশি বলতে পারবা। আবার এখানে কি চক্রক্রমিক কিন্তু একবারে ১ম কে ২য় করবা, ২য় কে ৩য় মানে একটার মধ্যেই। আর এখানে কিন্তু ৩ বার করতে হইছে। এবং ৩য় কে ১ম করবা। তারপর দেখবা যে আগের মতো আছে কিনা। যদি আগের মতো হয় তাহলে চক্রক্রমিক, আর না হলে চক্রক্রমিক না। তো এই হচ্ছে আমার চক্রক্রমিক রাশি ও প্রতিসম রাশির মধ্যে। সরলের ক্ষেত্রে তো বললাম, সরলের ক্ষেত্রে আমরা চক্রক্রমিকের মতো আ হরগুলোকে সাজায় নিছি, তারপর কাজ করেছি। এরপরে আরো কিছু অঙ্ক ছিল সরলের আগে ৮, ৯ যেগুলো ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ওগুলো ৪ মার্কে বেশিরভাগ আসে এখানে সূত্র দিয়েও আসে। যে সূত্রটা কিন্তু আমরা অনেকবার শিখেছি। কি সূত্রটা ছিল যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc is equal to 0, হ্যাঁ? এখান থেকে কিন্তু আমরা অনেক সূত্র আবিষ্কার করে ফেলেছিলাম। হাফ ইনটু a প্লাস b প্লাস c, হ্যাঁ? হাফ ইনটু a প্লাস b প্লাস c তারপরে a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। এই যে এই সূত্রটা কিন্তু অনেকবার আমরা ইউজ করেছি অঙ্কের মধ্যে এবং এটাও কিন্তু নৈবেতিকের ভিতরে দিয়ে দিতে পারে। আবার আরেকটা সূত্র আছে শুধু a প্লাস b প্লাস c, সেক্ষেত্রে কিন্তু হাফ নাই। তখন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাই আ আ তারপরে প্লাস ab প্লাস bc প্লাস ca, ab প্লাস bc প্লাস ca, হ্যাঁ? এভাবে কিন্তু আমার আসছিল। না মাইনাস, সরি, এগুলো সব মাইনাস হবে। মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি, আমি প্লাস দিয়ে ফেলছি, প্লাস হবে না, এগুলো সব মাইনাস হবে। এগুলো সব মাইনাস হবে। তো এই হচ্ছে আমার এইখানের সূত্র। এরপর আমরা কি শিখেছিলাম? এরপরে আমরা শিখেছিলাম আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ আ অর্থাৎ একটা ভগ্নাংশকে ২ টি বা ৩ টি ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করাকে আংশিক ভগ্নাংশ বলে। সেক্ষেত্রে আংশিক ভগ্নাংশের ৫ টা নিয়ম ছিল। ১ টা ২ টা না, ৫ টা নিয়ম ছিল। যেমন হর ও লবের ক্ষেত্রে হরের ঘাত বেশি হতে হবে এবং লবের ঘাত কম হবে। এটা প্রকৃত ভগ্নাংশ। এরপরে তোমার হচ্ছে যে হরের যদি সাধারণ উৎপাদক থাকে তাহলে তো সমস্যা নেই, সাধারণ নিয়ম। কিন্তু হরে যদি সাধারণ উৎপাদক না থেকে দ্বিঘাত উৎপাদক থাকে তখন আরেকটা নিয়ম। আবার হর যদি তোমার হচ্ছে দ্বিঘাত উৎপাদক থাকে, দ্বিঘাত উৎপাদক থাকে। তার মানে আরেকটা নিয়ম এবং হর যদি একই উৎপাদক ২ বার থাকে মানে হোল স্কয়ার থাকে তখন আরেকটা নিয়ম। এই যে নিয়মগুলো, আ নিয়মগুলো সবার কিন্তু মাথায় রাখতে হবে। এই নিয়মগুলো থেকেও স্যার নৈবেত্তিক দিতে পারে। তো যাই হোক আমরা বইয়ে চলে যাবো আগে, কারণ এটা মোটামুটি চ্যাপ্টার এটা বললাম, ব্রিফিং দিলাম। এখন বইয়ের সাথে আমরা একটু মিল করব। আগে বলো যে এখান থেকে কে কি বুঝো নাই সেটা একটু আমাকে প্রশ্ন করো এবং তোমরা একটু ভাবো, আমাকে জানাও। তো আমরা যদি কে এর এরকম মান আসে, কে এর যদি এরকম মান আসে যে x কিউব মাইনাস 6 স্কয়ার প্লাস এগারো x মাইনাস 6 সমান k ইনটু x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3। অনেকেই প্রশ্ন করছে একটু আগে, পরে এবার ভাবতে পারে যে স্যার আপনি বললেন ভাগশেষ উপপাদ্যের সাহায্যে k, হ্যাঁ সেটাও কিন্তু আছে। যেমন এই 6 এর জায়গায় k দিয়ে দিল সমান 0 x মাইনাস 1 দ্বারা ভাগ করলে। কিন্তু এখানে কি বলছে? এখানে বলছে যে দুটো রাশি দেওয়া আছে। একটা হচ্ছে x কিউব মাইনাস 6 স্কয়ার প্লাস 11x মাইনাস 6 সমান k ইনটু
x - 1, x - 2, x - 3 তো এখানে এইটাকে এক নাম্বার কথা যে এটাকে তুমি উৎপাদক করতে পারো। আ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখে। আবার ২ নম্বর কথা যে আ এটাকে গুণ করতে পারো। ২ ভাবে করা যায়। আমি আবার বলতেছি ২ ভাবে করা যায়। একটা হচ্ছে যদি উৎপাদক করা যায়, উৎপাদক করে এটার মধ্যে বানায় তারপর করা যায়। আবার কি করা যায়? আবার হচ্ছে ২ নাম্বার তোমার হচ্ছে আ এইটাকে গুণ করে দেওয়া যায়। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে স্যার পরীক্ষার সময় তো নৈবেত্তিক আকারে আসলে এত গুণ করতে তো অনেক টাইম লাগবে। কিভাবে করব? তো উৎপাদকে যাই। কিভাবে উৎপাদকে যাব? x - 1 অর্থাৎ x সমান 1 দ্বারা এটা কি হয়? শূন্য হয় কিনা? দেখো x সমান 1 দিলে এটা কি 1 হয়? এটা 11, 11 এক 12। 11 আর ১ কত? 12 হয়। আর 12 হলে তোমার এখানেও ৬ আর ৬ 12 হয়। অর্থাৎ 0 হয়ে যাচ্ছে। অথবা x - 1 কিন্তু উৎপাদক হয়ে যাচ্ছে। আবার x - 2 কে 2 ধরলেও কিন্তু কি হচ্ছে? 8 হচ্ছে আ 8 আর এটা 22 অর্থাৎ এখানে 22 আর 8 কত? 30 হ্যাঁ? আবার এখানে কত আসতেছে? এখানে তোমার আসতেছে হচ্ছে 2 স্কয়ার মানে 4 24, 24 হাজার 30 0 হয়ে যাচ্ছে। আবার x - 3 দ্বারাও 0 হয়ে যাচ্ছে। মানে ৩ টাই কিন্তু এর একটা উৎপাদক। ৩ টেই উৎপাদক। এখন কথা হচ্ছে যে ৩ টেই উৎপাদক আলাদা, আলাদা করে পাইলাম। কিন্তু এই ৩ টে গুণ করলে যে এইটা হবে কিনা সেটা তো আমি জানি না। তো সেক্ষেত্রে আমার কিন্তু অবশ্যই উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো কিভাবে? বা লেখে আমরা উৎপাদক বিশ্লেষণ করি অথবা গুণ করে দিও। তোমার যেটা ভালো লাগে। যেকোনো একটা পদ্ধতি আমার তাড়াতাড়ি করে করতে হবে। তো আমরা ১ম উৎপাদক বিশ্লেষণ করার জন্য এটা কি ৩ বার লিখি মনে আছে কিনা? যে x - 1 আমি ৩ বার লিখলাম। যেহেতু ৩ টের যেকোনো একটা নিলেই হবে। x - টা আমরা কি হলো ৩ বার লিখলাম। তাহলে x - 1 লিখলাম। আবার সমান এই পাশে যা আছে তাই থাক x - 1, x - 2, x - 3 এই পাশে যা আছে আমার তাই থাকলো। ঠিক আছে? তো কি x স্কয়ার দ্বারা গুণ করব তাহলে আ হবে x কিউব। এখানে একটা পাবো x স্কয়ার বোনাস পেয়ে গেলাম। আমার লাগে ৫ টা তাহলে আবার -5x দ্বারা গুণ করব। 5x স্কয়ার প্লাস 5x আবার লাগবে ৬ টা প্লাস 6 দ্বারা গুণ করব। তাহলে প্লাস 6x মাইনাস 6 এই পাশে যা আছে তাই থাকলো। রাইট হ্যান্ড সাইডে যা আছে যে ডট দিলাম। ঠিক আছে? তো এখানে আমরা x - 1 কমন নেই। তাহলে x - 1 কমন নিলে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এখন তোমরা বুঝেই গেছো। তো এটার মিডল টার্ম। এছাড়া কিন্তু এটা আর কোনো উপায় নেই। তো আমরা এখানে মিডল টার্ম করব। মিডল টার্ম করলে অবশ্যই -2 -3 হয়। তাহলে আমি ডাইরেক্ট চলে আসলে ডাইরেক্ট লিখে ফেললাম। আর মিডল টার্মটা দেখাইলাম না। x - 2 x - 3 is equal to k into x - 1 x - 2 x - 3 এভাবে করে আমরা কি করলাম? এবারে এগুলোকে বাদ দিয়ে দিলাম। অতএব k এর মান কিন্তু 1 আসে। এই হচ্ছে আমার দেখো k এর মান এভাবে এখানে বের করতে হলো। আর যদি ভাগশেষবদ্ধ থাকতো তাহলে ওইভাবে করতাম। তো এইভাবেও কিন্তু নৈবেদ্য থেকে k এর মান আসতে পারে। ঘাবড়াইলে কোনো কিছুই নাই। এখানে ঘাবড়ানোর কিছু নাই। যে আবার এভাবেও করা যেত। যে এখানে এই ২ টা গুণ করতাম। কিরকম? ১ম এ এই ২ টো গুণ করতাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তারপর সেই গুণফলকে এর দ্বারা গুণ করতাম। তাও কিন্তু আমি উভয় পক্ষে একই জিনিস পাইতাম, ভাগ করে দিতাম, k এর মান 1 আসতো। ঠিক আছে? একটু উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে যে নৈবেত্তিক হচ্ছে আইকিউ টেস্ট। এমন আছে যে তোমার 8, 7 তেও একটা নৈবেত্তিক দিয়ে দিতে পারে। কিন্তু যা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড, এই চ্যাপ্টারের সাথে রিলেটেড নৈবেদ্তিক দিয়ে দিতে পারে। এ নিয়ে ভয় পাওয়ার কিছু আসলে নেই। দেখেন কোন সমস্যা আছে কিনা? আমরা নাহলে বইয়ে চলে যাই। একই জাতীয় অঙ্ক আমরা আরেকটা অঙ্কে চলে আসলাম। একটু খেয়াল করো। এখানে অনেকেই গোলায় ফেলবে কি জন্য? যে ভগ্নাংশের জন্য। ঠিক আছে? যে এই একই নিয়ম একটু আগেও আমরা k এর একটা মান বের করেছিলাম। কিন্তু এখানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে এখানে এই x প্লাস হাফ একটা ভগ্নাংশ x মাইনাস 3 একটা ভগ্নাংশ। অর্থাৎ স্যাররা এটাকে উৎপাদকটা ভগ্নাংশেই রেখে দিয়েছে। এটা ভগ্নাংশ না রাখলেও হয়। কিরকম? এটা এভাবেও থাকতে পারে অথবা এভাবেও থাকতে পারে 8x কিউব প্লাস 15x স্কয়ার মাইনাস x মাইনাস 2 এটাকে স্যাররা যদি আমরা লসাগু করে দেয়, লসাগু করে দিলে সেক্ষেত্রে কিন্তু এখানে 2x হবে, হ্যাঁ? আর এখানে হবে কি 3x। তো 1/2 আর 1/3 1/6 আমরা আগে নিয়ে আসলাম। আর 3x প্লাস 2 আর এখানে তোমার কি আসলো? এটা আসলো যে 2x প্লাস 1 আর হচ্ছে 3x মাইনাস 1 ঠিক আছে? এভাবেও কিন্তু স্যাররা কি করতে পারে? এভাবে উৎপাদক বানায় দিতে পারে। অর্থাৎ 1/6 কিন্তু আমরা আগে নিয়ে আসলাম অলরেডি। এখন 3x প্লাস 2 এবং 2x প্লাস 1 এবং 3x মাইনাস 1 এখানে লসাগু করে আমি কিন্তু ডাইরেক্ট করছি। লসাগু করে 2x প্লাস 1 আবার লসাগু করে 3x মাইনাস 1 করে এই যে নিচে 1/2 আর 1/3 গুণ করলে 1/6 স্যাররা এভাবেও বানায় দিতে পারে আর উপরে ভাবেও রাখতে পারে। ইচ্ছা। এটা মানে তুমিও নিজে তৈরি করতে পারো। যেমন আমরা উৎপাদকের ক্ষেত্রে এভাবেও করছি উৎপাদক। আবার এভাবে 1/6 কমনই নিয়ে করতে পারো। এখন আমরা কি করব? এখন আমরা যদি এখানে কোন
3/2 ধরলে 0 হয় কিনা দেখতে বলছিলাম। 3/2 ধরলে 0 হয় কি একটু খেয়াল করো তো। তাহলে এখানে 3/2 যদি বসাই, 2/3 বসাই মাইনাস 2/3 বসালে এখানে কত হয়? 27 -27/8 এখানে কত হবে? এখানে কত হবে 4/9 তো 18 ইন্টু কি 0 হয়? যে ক্যালকুলেটর দেখো তোমরা একটু 0 হয় কিনা? 18 ইন্টু একটা এটা দিয়ে হবে তোমার -27 সাথে -27 বাই আ 27/8 হ্যাঁ? 27/8 আসবে। মাইনাসটা সামনে লিখলাম আমরা। 27/8 তারপরে তোমার কি আসবে? এটা দিয়ে আসবে তোমার হচ্ছে যে স্কয়ার আছে তাহলে 15 আ 15 এখানে আসবে 9 বাই সরি আ 3x আমার তো উল্টো যাবে 2/3 হবে। 2/3 হবে আমি এটা লিখছি উল্টো 2/3 এখানে কিন্তু আমার আ উম 3/2 না। রেজাল্ট আসবে 2/3 তাহলে উপরে হবে আমার হচ্ছে 8 নিচে হবে 27 এখানে উপরে হবে আমার 4 উপরে হবে 4 নিচে হবে আমার হচ্ছে 9 2/3 যেহেতু x এর মান হচ্ছে -2/3 তো এটা প্লাস হয়ে যাবে। প্লাস হচ্ছে উপরে হচ্ছে 2 -3 -2 তো এখানে কাটাকাটি করলে ৯ দিয়ে কাটতে পারি। ৯ দিয়ে কাটলাম ৯ দুগুণে ১৮ ৩ নং ২৭ তো আমার আসতেছে -১৬/৩ এটা আসতেছে কত? ৩ দিয়ে আ ৩ দিয়ে কত হয়? ৩ দিয়ে হয় তোমার হচ্ছে যে ৩ ৫ ১৫ ৩ তিনে ৯ তাহলে আসবে তোমার ২০/৩ ২০/৩ প্লাস 2/3 মাইনাস 2 আমরা যদি ৩ লসাগু করি, ৩ লসাগু করলে শূন্য আসে? -১৬ -১৬ প্লাস ২০ প্লাস ২ মাইনাস ৬ আ তাহলে ১৬ থেকে ৬ ১৬ এইখানে তোমার আসে হচ্ছে ২০ আর ২ ২২ আর এখানে তোমার ২২ তার মানে 0 আসে, হ্যাঁ? তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই আগের অঙ্কের মতোই যে এখানে প্রত্যেকটাই উৎপাদক। এই 2x + 1 উৎপাদক, তারপরে উৎপাদক, প্রত্যেকটাই উৎপাদক। এখন উৎপাদকগুলোর গুণফল এটা কিনা? হ্যাঁ, এই বিষয়টা কিন্তু মাথায় রাখার জন্য আমরা কি করব উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো এক লাইন ফাঁকা রেখে আমরা ওই 3x + 2 ৩ বার লিখে ফেলি আগের নিয়মে। তাহলে আমাদের কত আসবে 3x + 2 3x + 2 3x + 2 3x + 2 ৩ বার লিখে ফেললাম। এই পাশে তো যা আছে তাই থাক। এখানে আমার কি আসে 18x³ বানাতে হলে 6x² দ্বারা গুণ করতে হবে। তাহলে 18x³ একটা বোনাস পেয়ে গেলাম ৬ দুগুণে 12x²। আর লাগবে কত? আমার লাগবে 3x², ঠিক আছে? তো 3x² x দ্বারা গুণ করতে হবে তাহলে 3x² আ 3x² আর হচ্ছে 2x 3x² প্লাস 2x কিন্তু আমার লাগবে মাইনাস। তো -1 দ্বারা গুণ করলে -x -3x আর -2 0 তো আমার এই কিন্তু আমার হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ করা। এই পাশে যা আছে তাই থাকবে। তো এখানে আমরা কি করতে পারি 3x + 2 কমন নিতে পারি। তাহলে হবে 6x² প্লাস x প্লাস x মাইনাস 1 হ্যাঁ? তো এখানে মিডল টার্ম করলে অবশ্যই আসবে তোমার হচ্ছে যে 3x - 2x 3x - 2x অর্থাৎ আ তোমার হচ্ছে 3x থেকে 2x দিলে এটা হবে। তো সেক্ষেত্রে তোমার কি কমন যাবে? প্রথমে 3x কমন নিলে হয় 2x + 1 আর 3x - 1 অর্থাৎ আমি ডাইরেক্ট করতেছি। এখানে উৎপাদক কিন্তু এটাই দাঁড়াচ্ছে। কি দাঁড়াচ্ছে? 3x + 2 2x + 1 আর হচ্ছে 3x - 1 আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এটাই তো উৎপাদক হয় মিডল টার্ম করলে এখানে। কারণ এখানে 3x - 2x হয়। তো ১ম এ যদি আমরা 3x কমন নেই তাহলে 2x + 1 আ উম আ 2x + 1 থাকে আবার এখানে তুমি যদি মাইনাস কমন নাও 1 তাহলে 2x + 1 হয়। তো এটাই উৎপাদক আসে। আর এই পাশে কিন্তু আমার কি আসে? এই পাশে কিন্তু এইটা ছিল। এটা কি ছিল এই পাশে 1/6 আ k তারপরে 3x + 2 2x + 1 3x - 1 এখন প্রশ্ন আসতে পারে স্যার এত বড় অঙ্ক কি আমাদের করা সম্ভব? বা এত বড় অঙ্ক আমরা কিভাবে নৈমিত্তিকে করব? সেক্ষেত্রে আমি একটা কথা হচ্ছে যে এই উৎপাদকগুলোর কিন্তু এই যে গুণফল এটা। অর্থাৎ এখানে এই যে উৎপাদকগুলো আমরা বানাই নিছি যে 1/2 কে আমরা লসাগু করে 1/3 কে লসাগু করে তারপর 1/6 সামনে আনছি। এইটাই হচ্ছে আমার মেইন টেকনিক। ঠিক আছে? এইটা বাদ যায়। এইটা কিন্তু বাদ যায়। থাকে কি?
এই পাশে থাকে 1 এই পাশে থাকে হচ্ছে 1/6 k তো 60 ভেতরে গুণ হয়ে যাবে। তো k এর মান 6 আসবে। k এর মান কিন্তু 6 আসবে। দেখেন বুঝেন কিনা? এবং ক্লিয়ার কিনা। আর আমার মনে হয় এটা বোর্ড পরীক্ষায় আসে না। এটা এমনি গাইডে বানানো কোনো অঙ্ক হতে পারে। তো যাই হোক যদি এতটা এই জাতীয় অঙ্ক থেকেও থাকে তাহলে আপনারা এইভাবে করবেন এবং আগেও বলছি যে নৈবেত্তিকের ক্ষেত্রে ১ম কথা হচ্ছে যে আমার কি চর্চা করতে হবে? ১ম এ আগে সহজগুলো আগে দিতে হবে, টাইম বাঁচাতে হবে, তারপরে কঠিনগুলো। আর এটা কঠিন এখন কঠিন লাগছে কেন? কারণ আমি তো বুঝায় করছি। কিন্তু আপনি করলে কিন্তু এত টাইমও লাগবে না। আরো টাইম কম লাগবে। দেখেন ক্লিয়ার কিনা? আর কোনো প্রশ্ন আছে কিনা? তোমাদের রিফ্রেশ করে দেই। আমরা একটু বইয়ে চলে যাই এখন। বইয়ে দেখো একটু খেয়াল করো। আমরা বইয়ের নৈবেদিকে চলে যাই। আমাদের ফারদিনকে অনেকদিন পর দেখতে পেলাম। কি বলছে অ্যালজেব্রা বা বীজগণিত রাশি অ্যালজেব্রা কি? অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেখছো কাহিনী? কি সুন্দর ইংলিশ লেখা আছে। ইংলিশ ওয়ার্ডগুলো তোমাদের অবশ্যই জানা উচিত এবং উপরে যখন অনার্স পড়বে অনার্সে কিন্তু সব ইংলিশ বই থাকবে। তো ইংলিশ যত বেশি পড়ো ততই ভালো। তো এই ইংলিশ নামগুলো হ্যাঁ? অ্যালজেব্রিক এক্সপ্রেশন অর্থাৎ বীজগণিতীয় রাশি, বীজগণিতের রাশি আমরা অলরেডি শিখে আসছি। ক্লাস 6 এ শিখছিলাম যে এক বা একাধিক সংখ্যা বা যদি প্রতীক চিহ্নের সাহায্যে আ মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগের সাহায্যে যদি একটা অর্থ প্রকাশ করে তাহলে সেই রাশিটাকেই বীজগণিতীয় রাশি বলা হয়। এখানে কিন্তু এখান থেকে এই পর্যন্ত বীজগণিত রাশির একটা সংজ্ঞা দেওয়া আছে। আর এইগুলো সব হচ্ছে বীজগণিতীয় রাশি। যেগুলো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। ক্লাস 6 থেকেই বীজগণিতীয় রাশির বিষয়ে আমরা ধারণা পেয়েছি। কিন্তু এখন আমরা নতুন করে এই চ্যাপ্টার শিখলাম চলক, ধ্রুবক, বহুপদী। চলকের কথাটা আমরা ক্লাস 7 থেকে 6 থেকে জানি যে চলক হচ্ছে চলকের মান একাধিক হতে পারে, চলকের মান পরিবর্তনশীল। মনে আছে ক্লাস 6 এ ৩ টা পয়েন্ট ছিল, হ্যাঁ? এরকম। ধ্রুবককে ধ্রুবক চলক বর্জিত পদ যেখানে তার সাথে চলক থাকবে না। বহুপদী কি? ওই যে ঘাত। তো চলক কাকে বলে? এখানে এই সুন্দর করে লেখা আছে যে যদি একটি প্রতীকের একাধিক সদস্য কোনো সংখ্যা সেটের যেকোনো অনির্ধারিত সদস্য নির্দেশ করে অর্থাৎ মানে নির্ধারিত না। চলক হচ্ছে যেকোনো মান হতে পারে। তাই প্রত্যেকটি কি চলক। এবং এই চলকের মান হচ্ছে ডোমেন বলে। যেমন x এর মান হচ্ছে ডোমেন। ঠিক আছে? আর যদি প্রত্যেকটি আ প্রত্যেকটি একটি নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে তবে একে ধ্রুবক। অর্থাৎ মানে ধ্রুবক বলতে কি বোঝায়? যে চলক থাকবে না। আর অনির্দিষ্ট বলতে চলক, যার যেকোনো মান হতে পারে। এগুলো ধ্রুবক হচ্ছে বইয়ের ভাষায় যা আমরা মুখে বলি ডাইরেক্ট যে চলক বর্জিত পদের ধ্রুবক যে সংখ্যা যেমন 6 এ তো আর পরিবর্তন করা যায় না। 6 কে আর পরিবর্তন করা যায় না। এরপরে কি? তোমার হচ্ছে যে আ 6 এ পরিবর্তন করা গেল না। কিন্তু তোমার x থাকলে তাকে যেকোনো রাশি হতে পারে। x হচ্ছে আমার যেকোনো রাশি হতে পারে। লাস্টের লাইনটা দাগাইতে পারো যে চলক শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল হয়। এক বা একাধিক পদ থাকে, পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল হয়। লাইনটা অনেকেই বলতে স্যার বুঝি নাই অনেকেই মনে করবে। আবার বলছি এখানে একটা রাশির কথা বলছে যে বীজগণিতীয় রাশিতে চলক এক বা একাধিক থাকে। যেহেতু বহুপদী বলছে যেহেতু এবং চলকে শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসাংখ্যিক অর্থাৎ ওই যে আ পূর্ণসাংখ্যিক বলতে যে ওই যে বললাম না পাওয়ার, পাওয়ার কখনোই কি হতে পারবে না? মাইনাস হতে পারবে না। পাওয়ার মাইনাস হলে সে চলক সেটা বহুপদী না। এটাই বাংলা কথায় বলছে এখানে যে যেই রাশি বহুপদী থাকবে তাতে এক বা একাধিক পদ থাকবে এবং পদগুলো শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত মানে ঘাত কখনোই কি হবে না এরকম ঋণাত্মক ঘাত হতে পারবে না। তা ঠিক আছে? এবং ধ্রুবকও থাকবে। কিন্তু ঘাত অঋণাত্মক হতে হবে। আমরা যেমন এখানে অলরেডি আ এখানে পড়ে আসছি সবাই ঢাকায়ও দিছিলাম যে এখানে বহুপদী কোনটা বা বহুপদী কোনটি নয়। যেমন ৩ নাম্বার বহুপদী নয়, ঘাত মাইনাস আছে। ৪ নাম্বার বহুপদী নয়। কারণ নিচে ঘাত যদি a কিউব নিচে a কিউবটা উপরে উঠলে কিন্তু মাইনাস হয়ে যাবে কাটাকাটি করে বা যে করে হোক। এখানে কিন্তু বহুপদী না, ভগ্নাংশ থাকলে। তারপরে ৮ নাম্বার বহুপদী না, ৭ নাম্বার বহুপদী না কারণ c নিচে আছে c ইনভার্স হয়ে যাবে। তারপরে তোমার হচ্ছে যে এই ১১ নাম্বার বহুপদী না কারণ x নিচে আছে চলক। অর্থাৎ চলকের ঘাত যদি মাইনাস হয় তাহলেই কিন্তু বহুপদী না। তো এইগুলো আমরা আগেও পড়েছিলাম নতুন করে কিছু বলার এখানে নেই আসলে। তো এগুলো মাথায় রাখবেন সবাই। কিন্তু এখানে একটা কথা বলে রাখি যেমন আসে কিন্তু এরকম যে এক চলক বহুপদীর আকার কোনটি? তাহলে এক চলক বহুপদীর আকার হচ্ছে এখানে এক চলক বহুপদীর আকার কোনটি?
যে কথা আমরা বলতেছিলাম যে এক চলকের বহুপদীর এর আকারগুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ এখানে হচ্ছে বহুপদীর আকার হচ্ছে এইটা CXP, অর্থাৎ C হচ্ছে যেকোনো সংখ্যা, X হচ্ছে চলক, P হচ্ছে এর পাওয়ার। ঠিক আছে? যেখানে C একটি x বর্জিত নির্দিষ্ট সংখ্যা যা শূন্যও হতে পারে। C শূন্য হতে পারে, P হচ্ছে একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু P শূন্য হলে পদটি শুধু C হয়। আর C শূন্য হলে পদটি বহুপদী অনুল্লেখ থাকে, অর্থাৎ পদটি থাকেই না। কোনো বহুপদীর সাধারণ পদ CXP, C কে XP এর সহগ বা কোফিসিয়েন্ট এবং P কে ওই মাত্রা বা ঘাত বলে। কথা বোঝা গেছে? অর্থাৎ এখানে এই যে মাথায় রাখবেন যে এটা হচ্ছে এক চলক বহুপদীর আকার CX⁴P। তো এক চলক বহুপদীর আকার এর আগে আমরা অলরেডি সবাই জানি যে আ একটা চলক বিশিষ্ট পদকে আমরা গরিষ্ঠ মাত্রা মানে সর্বোচ্চ মাত্রাকে আমরা আগে লিখে সাজাই। আর সর্বোচ্চ মাত্রার পদকেই তোমার হচ্ছে যে সর্বোচ্চ ঘাতকেই মাত্রা বলা হয়। আর সেই মাত্রা বিশিষ্ট পদের সহগকে বলে মুখ্য সহগ। আর এইটা হচ্ছে মুখ্য পদ। আম এবং এর মাত্রাই রাশিটার মাত্রা বোঝায়। আর ধ্রুবক পদ বলতে যে x বর্ধিত পদ যদি থাকে তাকে ধ্রুবক পদ বলে। তো এখানে সুন্দর করে লেখা আছে যে একটা বহুপদী কোনো উল্লেখিত পদসমূহ গরিষ্ঠ মাত্রাকে বহুপদীর মাত্রা বলে। যা আমরা এর আগেও ডাইরেক্ট বলছিলাম যে গরিষ্ঠ মাত্রা মানে কি সর্বোচ্চ মাত্রা। যেমন এই রাশিটার সর্বোচ্চ মাত্রা কত? 6। তার মানে টোটাল রাশিটার মাত্রা কিন্তু 6। তারপরে এখানে বলছে বহুপদীর গরিষ্ঠ মাত্রাযুক্ত পদটিকে মুখ্য পদ। আর তাহলে আ কোন পদে সবচেয়ে বেশি আছে? এখানে x⁴ যেমন আমি যদি উদাহরণ দিয়ে একটু বলি, ধরো একটা আমি পদ লিখলাম আ কি 2x, আ 2x টু দি পাওয়ার 2x³ প্লাস 3x স্কয়ার, তারপরে 4x টু দি পাওয়ার 4, তারপরে 6, হ্যাঁ? তো এক্ষেত্রে যদি আমি এটা সাজাই তাহলে এখানে সর্বোচ্চ মাত্রা কে? 4 কিন্তু। তো এইটাই 4x টু দি পাওয়ার 4 ই হচ্ছে মুখ্য পদ। এইটাই হচ্ছে মুখ্য পদ। তারপরে এটাকে সাজাইলে 2x³ তারপরে আসবে 3x², তারপরে আসবে 6, অর্থাৎ ঘাত অনুসারে সাজাবো। ঠিক আছে? তো এইটা হচ্ছে মুখ্য পদ এবং মুখ্য পদের সহগ কি? 4, আর এই 4 ই হচ্ছে তোমার মুখ্য সহগ। এই 4 হচ্ছে কি? মুখ্য সহগ। ঠিক আছে? এই 4 হচ্ছে তোমার মুখ্য সহগ। আর তোমার হচ্ছে এই 6 হচ্ছে ধ্রুবক পদ। এইগুলো কিন্তু আমরা এর আগেও শিখেছিলাম। সেগুলো একটু আপনারা ভালো করে একটু আরেকবার দেখলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এটা এক চলক বহুপদীর ক্ষেত্রে এবং এগুলো একটু পড়বেন। বই পড়লে অনেক কিছু দেখবেন আ অনেক জানা জিনিসকে একটু স্ট্যান্ডার্ড মানে নিজে গুছানো হয়। মানে বইয়ের ভাষাও কিন্তু শেখার দরকার আছে। আমরা তো নিজের ভাষায় করে সবচেয়ে ভালো করে বুঝি এবং তোমাদের আমার নিজের ভাষায় বললে তো ভালো করে বুঝো। কিন্তু বইয়ের একটা যে নিজস্ব ভাষা, বই যে তোমাকে বুঝাতে চেয়েছে, এই বিষয়টা যদি বই না পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবা না। অর্থাৎ প্রত্যেকেই লাইন বাই লাইন বই একটু পড়লে দেখবে অনেক কনসেপ্ট তোমার ভিতরে বইয়ের মতো বইয়ের মতো বিষয়টা অ্যাডজাস্ট হয়ে গেছে এবং ওই জিনিসটা তোমার বেশি ভালো মনে থাকে। কিন্তু ১ম এই বই পড়ে বোঝা যায় না, স্যার অবশ্যই দরকার হয়। কিন্তু পরেও ১ম আমার মতে উচিত কি? একটা সায়েন্স স্টুডেন্ট উচিত আগে একবার বইটা পড়ে তারপর ক্লাসে বসা। পরে আবার বই পড়ে মিলায় নেওয়া। তাহলে তার জন্য প্রশ্ন করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তো আদর্শরূপ কি? আদর্শরূপ হচ্ছে ঘাত অনুসারে সাজানো। সর্বোচ্চ ঘাতকে আগে রেখে ঘাত অনুসারে সাজানো তাকে স্ট্যান্ডার্ড ফর্ম বা আদর্শরূপ বলে। তো আমরা তো এই যে উদাহরণ ১ জাতীয় অঙ্ক হচ্ছে নৈবেত্তিকে আসতে পারে। যেমন P(2) কত হবে, P(-2) কত হবে, এটা কিন্তু তোমরা অলরেডি জানো যে x এর জায়গায় ওই চলকের জায়গায় সেই মানটা বসিয়ে দিবা। এরপরে ৩ চলক বহুপদীর আকার কি? ৩ চলক বহুপদীর আকার হচ্ছে xp, yq, zr এগুলো ৩ চলক বহুপদীর আকার। বলতে পারো স্যার ২ চলক বহুপদীর আকার আছে, সেটাও আছে। এই দেখো ২ চলক বহুপদীর আকার। এই এই আকারগুলো মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় দেয়। আর এই কাজের অঙ্ক সবাইকেই দাগাই দিছিলাম। তবুও আমি ক নাম্বারটা আবার দাগাই দিলাম। এগুলো হচ্ছে বহুপদী নয়। যেগুলো দাগাই দিছি সেগুলো বহুপদী নয়। আর যেগুলো দাগানো হয়নি সেগুলো বহুপদী। খ নাম্বারে এখানে চলকের মাত্রা কত তোমরা নিজেরাও পারবা। এখানে চলকের সংখ্যা কয়টা? একটা চলক কিন্তু মাত্রা হচ্ছে ২। এখানে চলক হচ্ছে ২ টা, মাত্রা 1। কিন্তু এখন কথা হচ্ছে যে ২ টা বা ৩ টা চলকের মাত্রার ক্ষেত্রে তখন কি করা হয়? তখন মাত্রাগুলো কিন্তু যোগ করতে হয়। অর্থাৎ ২ বা ৩ চলকের ক্ষেত্রে মাত্রা যোগ করতে হবে। এখানেই লেখা আছে। যদি চলক ৩ টা হয় তাহলে এখানে মাত্রা হবে কি এই পাওয়ার গুলোর যোগফল p + q + r। এই পাওয়ার গুলোর যোগফল হবে ওই পদের মাত্রা। গুলায় ফেলাইও না কেউ কিন্তু, ঠিক আছে? যদি চলক ৩ টা হয়। যেমন এখানে চলক কয়টা? এখানে চলক কিন্তু ৩ টা। তো এখানে তোমার যে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে ৬ হচ্ছে, মাত্রা হচ্ছে ৬।
২+২+২ মাত্রা ৬ ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এরকম কিন্তু আমার এগুলো সবগুলো দয়া করে আবার একবার রিভিশন দিয়ে আপনারা যাবেন। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আ এরপরে হচ্ছে বহুপদীর এই আদর্শ রূপ, মুখ্য সহগ, তারপরে তোমার হচ্ছে আ ধ্রুবপদ এগুলো কিন্তু আপনারা একটু আগে পড়লাম ওই নিয়ম অনুসারে করতে পারবেন। ঘ নাম্বারটা তো মান বসিয়ে x এর জায়গায় 5 বা 6 বসিয়ে করতে পারবেন। এরপর যে বহুপদীর গুণফল ও ভাগফল তো আমরা আগেই জানি গুণ করলে পাওয়ারের পরে যোগ হয়, ভাগ করলে পাওয়ারের পরে কি হয়? বিয়োগ হয়। ঠিক আছে? তো আ সেক্ষেত্রে মাত্রা কিভাবে বের করব? সাপোজ তোমার এখানে বলল যে এই ২ টার মাত্রা কত? যে এখানে কিন্তু এটা গুণফল দেওয়া যায় গুণফল গুণ করে তোমার মাত্রা বের করতে হবে। কিন্তু গুণ না করেও বের করা যায়। কিরকম? যেমন এটার মান মা মা এখানে এটা সর্বোচ্চ মাত্রা 2, এটা সর্বোচ্চ মাত্রা 1 তার গুণের ক্ষেত্রে পরে যোগ হয়ে যাবে। তাহলে এই গুণফলের মাত্রা হবে 2 + 1 = হচ্ছে 3 কথা বোঝা গেছে? আবার ভাগের ক্ষেত্রে এটা সর্বোচ্চ মাত্রা কত? 2 এটা সর্বোচ্চ মাত্রা 1 তো ভাগের ক্ষেত্রে পরে বিয়োগ হবে। তাহলে 2 - 1 = 1 মাত্রা কিন্তু 1 দেখো এই বহুপদীর মাত্রা কত? আ বা ভা ও এটা তো গুণ সরি এটা তো মাত্রা 3 হবে। ভাগের ক্ষেত্রে কিন্তু পরে কি হয়? বিয়োগ হয়ে যায়। যেমন এখানে এই গুণফলের মাত্রা পাইলাম 3 আর এটার মাত্রা পেলাম 2 তাহলে 3 - 2 সমান হচ্ছে মাত্রা 1 আর এখানে গুণ করতে বলছে এটার মাত্রা 2 এটার মাত্রা 1 তা 2 + 1 সমান হচ্ছে 3 তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার পর যোগ করে দিব, ভাগের ক্ষেত্রে পাওয়ার পরে বিয়োগ করে দিব। কিন্তু এখানে হচ্ছে যে আগে দুটো গুণ করে এর মাত্রা বের করে নিছি। এর মাত্রা হচ্ছে 3 আর এটার মাত্রা হচ্ছে 2 তো 3 থেকে 2 বিয়োগ করছি 1 আসছে মাত্রা। কথা বোঝা গেছে? তো এই হচ্ছে তোমার এই হচ্ছে তোমার হচ্ছে ভাগফলের মাত্রা। অর্থাৎ ভাগফল, ভাজক, ভাগফলের এই জিনিসগুলো এইখানে ক নাম্বার, খ নাম্বার সুন্দর করে দেওয়া আছে যে যদি তোমার গুণ করতে হয় তাহলে মাত্রাগুলোর যোগ, মুখ্য সহগ কি হবে? px এর মুখ্য সহগ গুণ qx এর মুখ্য সহগ। ভেরি ইম্পোর্টেন্ট এগুলো পড়লেই আপনারা বুঝবেন। যেমন যদি মুখ্য সহগ চায় তাহলে এইটার মুখ্য সহগ কত? 1 x², এটার মুখ্য সহগ 1, 1 গুণ করলে কি হয়? 1 ই হয়। তাহলে মুখ্য সহগ কিন্তু 1 ই পেলাম। আবার এখানে মুখ্য সহগ কত? 1 এখানে মুখ্য সহগ কত? 2 তাহলে 1 কে 2 দ্বারা ভাগ করলে হাফ হয়। তো মুখ্য সহগ কিন্তু হাফ পেলাম। তো এই রুলস গুলো কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে। তো আপনারা এই মুখ্য সহগ, তারপর মাত্রা এগুলো সুন্দর করে পড়বেন এবং এখান থেকে আপনারা পাবেন। এরপরে হচ্ছে ভাগশেষ ভাগসূত্র ভেরি ইম্পোর্টেন্ট এগুলো কিন্তু পরীক্ষায় আসে। যেমন ভাগের ক্ষেত্রে উভয় x চলকের বহুপদী হতে হবে। একই চলক নাহলে ভাগ করা যাবে না। তারপরে এই একটার মাত্রা ভাগফলের মাত্রা হবে কি? ভাজ্য বিয়োগ ভাজক এদের মাত্রা হবে ভাগফলের মাত্রা। এই জিনিসগুলো কিন্তু এখানে সুন্দর করে যেই কথাগুলো আমি বলেছি সেই কথাগুলো বইয়ের ভাষায় সুন্দর সমীকরণ আকারে লেখা আছে। আপনারা এগুলো একটু ব্যবহার করে দেখবেন। এবার সমতা সূত্র এখানে কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট। এই চ্যাপ্টারে এমন একটা চ্যাপ্টার যাকে খিচুড়ি বলি আমি সবসময় যে অনেক কিছু আছে। এই চ্যাপ্টারে অনেক কিছু আছে, অনেক কিছু শেখার আছে এবং মানে এরকম শেষ নেই। এই চ্যাপ্টারের এমন একটা কাহিনী। যেমন এই চ্যাপ্টারের উদাহরণগুলো করতেই প্রায় ১ মাস লেগে যায়। তো আপনাদের অনেকদিন বসেই কিন্তু এই চ্যাপ্টারটা করানো হয়েছিল। সমতা চিহ্নের উভয় পক্ষে x এর একই ঘাত সহগদ্বয় পরস্পর সমান। মনে আছে আমরা সহগ সমীকৃত করছিলাম। সহগ সমীকৃত করছিলাম যদি উভয় পক্ষে অ্যা একই ঘাত একই চলকের একই ঘাতবিশিষ্ট পদের সহগের সমষ্টি সমান। সেই কথাই কিন্তু এখানে বুঝানো হয়েছে। যেমন ax + b = px + q যেটা আমি মুখে বলে দিয়েছিলাম। তাহলে এখানে ax = px, ax = px অর্থাৎ x এর সহগ হচ্ছে এখানে a এবং x এর সহগ এখানে হচ্ছে p তার মানে a সমান p বলতে পারি। a সমান p বলতে পারি। এ হচ্ছে সহগ সমীকৃত। কথা বোঝা গেছে? আবার এখানে b সমান q বলতে পারি। একই নিয়মে এখানে দেখো x² এর সহগ p, x² সহগ a তার মানে a সমান p বলতে পারি। এটা একটা। যদি বেশি হয় তারপর দেখো এখানে x⁴n এর সহগ কে আছে? x⁴n এর সহগ a0 আবার a1 xn-1 মানে এখানে বলছে ঘাত, যেকোনো ঘাত এখানে হতে পারে। এখানেও যেকোনো ঘাত হতে পারে। তো সেক্ষেত্রে বলছে যে মানে এইটা হচ্ছে x⁴n এর সহগ, আবার এখানেও এটা x⁴n এর সহগ। তার মানে a⁴ সমান p0 a0 মানে p0 আবার এটাও x⁴n এর n-1 এর সহগ a1 এখানে n-1 এর সহগ p1 তার মানে a1 সমান p1 অর্থাৎ সহগ সমীকৃত একটু আগে আমরা যেটা আমরা ইতে করছিলাম একটু আগে না মানে অনুশীলনী করার সময় যখন আমরা আংশিক ভগ্নাংশ করছিলাম তখন করছিলাম। এবার আইডেন্টিটি বা অভেদক। আইডেন্টিটি কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট একটা টপিক। এইটা কিন্তু ম্যাট্রিক্স করার সময় লাগবে। এইচএসসি ম্যাট্রিক্স যা আমাদের ইউটিউব চ্যানেলে ম্যাট্রিক্সের আইডেন্টিটি বলা আছে। তোমরা যদি কারো দেখতে মন চায় দেখতে পারো। অনেক ভেজাল একটা পার্ট এই আইডেন্টিটি যাকে ম্যাট্রিক্সের ভাষায় এভাবে লেখা হয় যেমন
1001 এভাবে তোমরা এটা পাবা পরে উপরে ক্লাস উঠলে। তোমাদের এখানে এখন দরকার নেই। যাই হোক এটা বাদ দেই। তো এই ম্যাট্রিক্সে আইডেন্টিটি লাগবে, এখানেও আইডেন্টিটি লাগবে অভেদক। অভেদ, অভেদ বলতে কি? যে আমরা জানি এখানে উম অ্যা এই এখানে তোমার হচ্ছে যে সমান চিহ্নের উপরে আবার একটা দাগ বা ৩ টা দাগ অভেদ। অর্থাৎ তোমার হচ্ছে যেকোনো মানের জন্য সত্য। যেমন আমাদের বীজগণিতের সকল সূত্র অভেদ। a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে? এখানে a আর b এর যেকোনো মান বসাও। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড সমান হতে বাধ্য। কিন্তু আ x + 2 সমান হচ্ছে 5 এখানে কিন্তু x এর মান 3 এর জন্যই সত্য হবে। অন্য কোনো মানের জন্য সত্য হবে না। 3 এর জন্যই সত্য হবে, অন্য কোনো মানের জন্য সত্য হবে না। কিন্তু তোমার এখানে যেকোনো মান বসাও সত্য হবে। x এর মান 5, y এর মান 10, x এর মান 10, y এর মান 5, x এর মান -2, y এর মান 3 যা বসাও না কেন? তোমার এক্ষেত্রে অবশ্যই সমান হবে। তাকে বলে অভেদ। যেমন একই চলকসমূহ দুটি বীজগণিত রাশির সমতাকে অভেদ বলা হয় যদি রাশি দুইটির প্রতিটি চলকের ডোমেন একই হয়। অর্থাৎ একই মানের জন্য আমার কি হবে? যেকোনো মানের জন্য একই মান পাওয়া যায়। তার মানে এই পাশে যে মান আসবে এই পাশে একই মান ধরতে হবে। ডোমেন এক। এইজন্য ওরা ডোমেন দিয়ে বলছে। যে এই পাশে x এর মান 2 বসাবা, এই পাশে x এর মান 2 ই বসাবা। ঠিক আছে? এই পাশে x এর মান 3 বসাবা, এই পাশে x এর মান 3 বসাবা। উভয় পক্ষে একই মান বসিয়ে যদি সমান হয় এগুলো বইয়ের ভাষা। কিন্তু আমরা বলেছি যে যেকোনো মানের জন্য যেকোনো মানের জন্য লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড সমান হবে তাকেই বলে অভেদ। তো এবার ভাগশেষ উপপাদ্য যা একটু আগে বললাম ভাগশেষ উপপাদ্য ভাগশেষ না করে ভাগশেষ বের করার নিয়ম। যেমন এখানে ভাগ করে ভাগশেষ বের করছি। এটা ভাগ না করেও ভাগশেষ বের করা যায় কিভাবে? এই ভাজককে আমরা 0 ধরে x এর মান চলকের মান বের করব। সেই মানটা আমরা এই ফাংশনে বসিয়ে দিব। তারপরে যে মানটা আসবে সেটাই আসবে ভাগশেষ। আর যদি ভাগশেষ 0 আসে তাহলে আমি বলতে পারবো x - 4 কি একটি উৎপাদক। যেটা আমরা এর আগেও শিখেছি। নতুন করে বলার কিছু নেই। তবুও এই ভাগগুলো দেখবেন কারণ পরীক্ষায় আসতে পারে। এখানে প্রতিজ্ঞা ১ ভেরি ইম্পোর্টেন্ট। প্রতিজ্ঞা ১ ওই ভাগশেষের প্রতিজ্ঞা। তারপরে তোমার হচ্ছে যে উদাহরণ আ ৮ এর মান কত? পরীক্ষা দিয়ে দিতে পারে। একটু আগে আমরা কে এর মান বের করলাম কিভাবে? এভাবে আসতে পারে। উদাহরণ ৯ ও ভেরি ইম্পোর্টেন্ট। এটা অঙ্কের জন্য ভেরি ইম্পোর্টেন্ট। ২ টা ভাগশেষ বা উৎপাদক দেওয়া আছে। x - a দ্বারা আর x - b দ্বারা ভাগ করলে ভাগশেষ সেইম। সেক্ষেত্রে তোমার কোনটি সঠিক? অর্থাৎ ২ টা ভাগশেষ সেইম হওয়ার পরে ক্যালকুলেশন করে একপাশে এনে কমন নিতে হয়েছে। প্রতিজ্ঞা ৩ মানে প্রতিজ্ঞা কিন্তু প্রত্যেকটা প্রতিজ্ঞা কিন্তু আমার এখানে পড়তে হবে। প্রতিজ্ঞা ৪ প্রত্যেকটা প্রতিজ্ঞা দয়া করে আপনারা নৈবেত্তিকের জন্য পড়ে ফেলবেন এবং এমনভাবে পড়েন যাতে যে আপনার রিটেন পরীক্ষার জন্য আপনাদের জন্য উপকার হয় সামনে। এই গেল তোমার এই এই উৎপাদকের কথা। এখানে উৎপাদক আর নতুন কিছু আর কিছু আমি দেখতে পাচ্ছি না। এখানে কাজের এই অঙ্কগুলো আপনারা আবার চোখ বুলাবেন নৈবেদ্যিক কাজের নৈবেদ্যিকের জন্য এবং এখান থেকে কিন্তু এই গ থেকে ৬ পর্যন্ত নৈবেদ্যিকগুলো কিন্তু ভালো। এবারে বহুপদী, চক্রক্রমিক, প্রতিসাম্য একটু আগে বলছি নতুন করে আর কিছু বলব না। প্রতিসাম্য, তারপরে হচ্ছে চক্রক্রমিক এখান থেকে সুন্দর করে বই পড়লেই যেমন আমরা একটু পড়ে দেখি ৩ টি চলক সংবলিত কোনো রাশিতে ১ম চলক, ২য় চলকে, ২য় চলক, ৩য় চলককে, ৩য় চলক, ১ম চলকে স্থলে বসালে রাশিটি যদি পরিবর্তন না হয়, যে কথা আমি বলছিলাম সেই কথাটা এখানে। হ্যাঁ? যার ইংলিশ টার্ম কি? সাইক্লিক্যালি, হ্যাঁ? সাইক্লিক্যালি সিমেট্রিক এক্সপ্রেশন। ঠিক আছে? দেখো সুন্দর করে তোমরা ইংলিশটাও একটু পড়ে ফেলবে, উপকার হবে। তারপরে আ এই যে কাজের অঙ্কটা এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। এই দ্রষ্টব্য সবগুলো পড়বেন। কারণ এই স্যাররা কিন্তু এখান থেকে দেয় যেখানে চোখ কম পড়ে। কিন্তু স্যারদের চোখ বেশি পড়ে। তোমাদের চোখ কম পড়ে, স্যারদের চোখ বেশি পড়ে। সেজন্য এগুলো তোমরা দেখবা। যে মাথায় রাখতে হবে স্যারের চোখে বেশি কোনটা পড়তে পারে সেগুলোই করবা। আর এখানে পয়েন্টগুলো সবগুলো সুন্দর করে পড়ো ক, খ, গ। এরপরে উৎপাদকের বিশ্লেষণ যের কথা বললাম একটু আগেই, চক্রক্রমিক উৎপাদক। এটাও মাঝে পরীক্ষায় নৈবেত্তিকে বলে নিচের কোনটি উৎপাদক হবে। সেক্ষেত্রে একটা কথা আমি বলে রাখি যে এখানে উৎপাদকগুলোর ক্ষেত্রে a-b, b-c, c-a উৎপাদক ৩ টা। যেকোনো একটা উৎপাদকের জন্য 0 হয়ে যাবে। দা a-b সমান ০ ধরলে a-b সমান ০ ধরলে a সমান কি b। তাহলে a সমান b বসাই দেখবা। a সমান b বসালে কি মানটা আসে বা ০ আসে কিনা এরকমও দেখতে পারো অথবা উৎপাদক করেও দেখতে পারো। এই হলো তোমার হচ্ছে যে উৎপাদক এখানে কিন্তু এই অঙ্কটা ভেরি পড়ে যে সূত্রটা, এই সূত্রটা আমি লেখাই দিয়েছিলাম একটু আগে। তারপরে আংশিক ভগ্নাংশ আসবে, উৎপাদক বিশ্লেষণ। এখানে এই অঙ্ক ২ টা ভেরি ইম্পোর্টেন্ট এবং প্রত্যেকটা অঙ্কই করা উচিত। কিন্তু এখন অত টাইম পাবেন না জাস্ট করবেন। এবার মূলদ ভগ্নাংশ কাকে বলে? বা মূলদ ভগ্নাংশ হচ্ছে
যে একটি বহুপদীকে হর এবং অন্য একটি বহুপদীকে লব নিয়ে গঠিত ভগ্নাংশকে মূলদ ভগ্নাংশ বলে। বা একটি বহুপদীকে হর অন্য একটা বহুপদীকে লব ধরে গঠিত ভগ্নাংশ মূলদ ভগ্নাংশ। আর এখানে কিন্তু আমরা এই সরল ভগ্নাংশ সরলের করে আসছি এবং এটাও আমি কিছু ধারণা একটু আগে দিয়েছিলাম। এবং এখান থেকে আংশিক ভগ্নাংশ কাকে বলে সেটা আপনারা পড়লেন। দেখা গেল পার্শিয়াল ফ্র্যাকশন, হ্যাঁ? যা আংশিক ভগ্নাংশের ইংলিশ নাম। তো এখানে একটা ভগ্নাংশকে ২ বা ততোধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ। এখানে যদি কথাটা পড়বেন, ঠিক আছে? যদি কথাটা বা অপ্রকৃত, প্রকৃত অর্থাৎ অপ্রকৃত বলতে ঘাত যদি লবের বেশি হয় তাহলে অপ্রকৃত, ঘাত যদি লবের ছোট হয় তাহলে প্রকৃত। অনেকেই দেখে মনে হয় স্যার শেষ হয় না কেন? হ্যাঁ, এই চ্যাপ্টার শেষ হওয়ার চ্যাপ্টার না, বিশাল চ্যাপ্টার। অনেক কিছু আছে এই চ্যাপ্টারে। অনেক কিছু আছে এই চ্যাপ্টারে এবং এই চ্যাপ্টারটা কিন্তু প্রত্যেকবারই বোর্ডে কিন্তু এই পরীক্ষায় এই চ্যাপ্টারটা আসে। অর্থাৎ এই চ্যাপ্টারটা কিন্তু ভালো একটা চ্যাপ্টার, আপনারা বারবার এই চ্যাপ্টারটা পড়বেন এবং এই নিয়মগুলো পুনরাবৃত্তি হয়। শুধু এই নিয়মটা পড়লেই হবে না। এই নিয়মের সাথে উদাহরণটাও আবার আবার করবেন। তাহলে নিয়মটা মনে থাকবে। যেমন যে ৫ টা নিয়ম আমি বললাম যে ক একটা নিয়ম, খ একটা নিয়ম, এই যে তারপরে তোমার হচ্ছে আ গ একটা নিয়ম। প্রত্যেকটা নিয়মের কথাই কিন্তু আমরা এই ঘোড়া ৪ টা গ মনে হয় ওইদিকে চলে গেছে। এই হলো গ। আ এই যে এই নিয়মগুলো, এই নিয়মগুলো কিন্তু সব আপনার আয়ত্ত করতে হবে। এই যে ৫ টা নিয়ম। এই ৫ টা নিয়ম আয়ত্ত করার জন্য উদাহরণ সহ আপনার আয়ত্ত করতে হবে, যেগুলো আমরা আগে করেছিলাম। তো এই হচ্ছে আমার অধ্যায় ২ এর কথা। তো আমরা একটু বইয়ের নৈবেদ্যিকগুলো দাগাই ফেলি, তাহলে আমাদের মোটামুটি কম্পিউটার বলতে নিচের কোন রাশিটি প্রতিসম? প্রতিসম মানে কি? যেকোনো ২ টা চলক পরিবর্তন করতে হবে। প্রতিসম মানে হচ্ছে যেকোনো ২ টি চলক পরিবর্তন করতে হবে। তো দেখেন এখানে A এর জায়গায় B, B এর জায়গায় A পরিবর্তন করলে মানে কোনো পরিবর্তন হয় না। B এর জায়গায় C, C এর জায়গায় পরিবর্তন হয় না। কিন্তু এইগুলো সব মাইনাস আছে, পরিবর্তন হবে মানে ক। এটার অ্যান্সার কিন্তু ক। ২ নম্বরের অ্যান্সার কত? ২ নম্বর বলছে যে এত হলে এটা কি চক্রক্রমিক রাশি কিনা? দেখেন x এর জায়গায় y, y এর জায়গায় z, z এর জায়গায় x বসালে চক্রক্রমিক হয়। প্রতিসম কিনা? প্রতিসম x এর জায়গায় y, y এর জায়গায় z। মানে x এর জায়গায় y, y এর জায়গায় x যদি বসাই, তাহলে আমার পরিবর্তন হয় না। আমি দেখেছি একই মান থাকে। তার মানে এটা কিন্তু আমার প্রতিসমও বলতে পারি। এরপরে হচ্ছে বলতে মান P অফ মানে x এর জায়গায় 1, y এর জায়গায় তোমার হচ্ছে -2 এবং z এর জায়গায় 1 বসালে 0 আসে কিনা দেখেন একটু। এখানে 0 যদি আসে তাহলে এটা সঠিক, আর যদি যদি না আসে তাহলে কিন্তু এটা সঠিক না। x এর জায়গায় 1 বসাই 1, y এর জায়গায় -2 8 হয়ে যায়। এখানে 1 তাহলে এখানে 6 হয়। তো 8 থেকে 6 হয় না, অর্থাৎ ১ ও ২ সঠিক। এখানে সঠিক কিন্তু ১ ও ২। এরপর ৩ নম্বরে চলে যাই, p এর মান কত? আ p এর মান কত? x+7 উৎপাদক হলে তার মানে x এর পরিবর্তে -7 বসান। x এর পরিবর্তে -7 বসালে যদি আমরা যেটা পাবো, সেই মানটা যদি আমার কি হয়? আ এই মা এ সেই মানটা 0 হওয়ার কথা, যদি 0 না হয়, তাহলে এখানে x এর পরিবর্তে -7 বসাবো। বসানোর পরে যে মানটা পাবো, তাহলে -7 বসালে -7 কিউব, তার -7 স্কয়ার, -7 ক্যালকুলেশন করে আমরা কত পাই? সেক্ষেত্রে আমরা p এর মান এভাবে বের করব। যেমন আমি বলি এখানে আসবে -7 কিউব। কত আসে -7 কিউব? ক্যালকুলেটর একটু আপনারা ক্যালকুলেটর করেন। -7 কিউব কত আসে? ৩৪৩ আসার কথা। -7 কিউব ৩৪৩। তো -৩৪৩, তারপরে তোমার এখানে আসবে ৪৯, ৪৯ এক্স স্কোয়ার, তারপর আসবে কত আসবে? -7 মানে +7 -7। তো এটা কাটা যায় =0। তাহলে ৪৩ অফিস পাঠাবো। ৪৯ কে ৪৩ দিয়ে ভাগ করলে 7 আসে। তো এখানে p এর মান কিন্তু আমার 7 আসবে। খ। ৪ নম্বরে বলছে বহুপদীর অপর উৎপাদকগুলোর গুণফল কত? অর্থাৎ একটা উৎপাদক দেওয়া আছে, তাহলে এই p এর মান 7 বসিয়ে এটাকে ৩ বার লেখে বাকি উৎপাদক দুটো বের করে দিতে হবে। আর কিছু না। এটা একটা অঙ্ক। বাকি উৎপাদকটা আমার বের করে দিতে হবে। যেমন একটা উৎপাদক দেওয়া আছে, আর তাহলে x+7 ৩ বার বসাবো। x+7, x+7 আর x+7 ৩ বার বসালাম। বসিয়ে কত x² দ্বারা ভাগ করতে হবে। তাহলে x³ তারপরে এখানে আছে কি 7x, আমরা একটা পেয়ে গেলাম 7x², অর্থাৎ মিলে গেল, কিন্তু অলরেডি কিন্তু মিলে গেল। তাই মিলে যাওয়ার সাথে আমার কি লাগে? -1 লাগবে। তাহলে -x -7, কারণ অলরেডি p এর মান যদি 7 হয় তার মানে এইটা কিন্তু আমার লাগেই না। এইটা কিন্তু আমার দরকারই হয় না। তাহলে x-1 কমন নিলে আমার কি আসে? x-1 যদি কমন নেই, x+7 কমন নিলে আমার x² -1 হয়। আর x² -1 কে সূত্র করলে x+1 x-1 মানে ঘ নাম্বারটা আসে।
তো এইভাবে আপনারা এই শর্টকাট অঙ্কগুলো করে ফেলবেন। যেমন ৪ নাম্বার অঙ্ক, ৫ নাম্বার অঙ্কটা নৈবেদ্যিকের জন্য ভালো। ৭ এর যেকোনো একটা নৈবেদ্যিকের জন্য আসতে পারে। এবার ৮ নাম্বার, তারপরে হচ্ছে আংশিক ভগ্নাংশ, তারপরে ১২ র ক, ১৩ র ক, ১৪ র ক, ১৫ র ক এগুলো সবগুলো নৈবেদ্যিকের জন্য ভালো। তো এই হচ্ছে এই চ্যাপ্টারের সারাংশ। অনেক বড় চ্যাপ্টার, তাই একটু টাইম বেশি লাগলো। দেখেন আর কারো কোনো প্রশ্ন আছে কিনা তাহলে বলেন? তো ২ নাম্বারটায় কিন্তু এইটা p সমান 1 - 2 1 এই টোটালটার জন্য 0 হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু ৩ টাই রাইট হবে। অর্থাৎ ১, ২, ৩ কারণ আমরা যদি x এর মান 1 ধরি 1 কিউব 1 আসে, y এর মান -2 ধরি 2 কিউব -8 আসে, z এর মান যদি 1 ধরি 1 কিউব মানে 1 আসে। আর এদিকে যদি আমরা মানগুলো বসাই দিই সেক্ষেত্রে তোমার আসে কি? সেক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে যে +6 আসে। কারণ x এর মান হচ্ছে y এর মান হচ্ছে -2 মাইনাসে, মাইনাসে +6 হয়ে যায়। তো এখানে ক্যালকুলেশন করলে কিন্তু 0 আসে। অর্থাৎ এখানে ৩ টে মানের জন্য এটা সত্য। আর কোনো প্রশ্ন থাকলে বলেন। এই হচ্ছে এটা হচ্ছে ৩ টেই হবে। আগে আমরা ২ টা বলছিলাম এটা কিন্তু ক্যালকুলেশন ভালো করে করতে হবে। নৈবেত্তিক একটু ভুল করলে কিন্তু আপনি মার্কটা পাচ্ছেন না। আর নৈবেত্তিকে বিশেষ করে বহু নির্বাচনে কিন্তু ৩ টা প্রশ্নই ভুল, ১ টা সঠিক। অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে বেশি। সেজন্য সাবধানে অ্যান্সার করতে হবে।